আজকে কুমিল্লা মুরাদনগরের যে ঘটনা ঘটে গেছে, জাতিসংঘ এটার পদক্ষেপ নেওয়ার কোনো ক্ষমতা আছে কি, ওদের কি যোগ্যতা আছে? যদি যোগ্যতা থাকে তাহলে অতি বিলম্বে এটা সমাধান চাই। ওকে, ধন্যবাদ আমাকে জানানোর জন্য যে আপনারা আমার কথাগুলো শুনছেন এবং সরাসরি আমাকে দেখতেও পাচ্ছেন। আমি সাধারণত এই সময়ে কখনো লাইভে আসি না। আমার যারা অনেকে আমাকে লাইভে দেখতে চান, শুনতে চান, তাদের অনেকেই এই মুহূর্তে হয়তো বা পাওয়া যাবে না, কিন্তু সেটা বিষয় নয়। মূল বিষয় হলো আজকে বাংলাদেশে যে সকল ঘটনাগুলো ঘটে গেল বা ঘটছে, সেই সকল নিয়ে ওয়াশিংটন ডিসি থেকে আমরা কি ভাবছি, সাংবাদিকরা কি ভাবছে, বিভিন্ন মানুষ কি ভাবছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করা। আজকে শনিবার সন্ধ্যা 6টা বাজে আমার এখানে। আজকে সকাল থেকে যে বিষয়টা সকলের মন খারাপের চরম পর্যায়ে পৌঁছে গেছে, সেই বিষয়টা হলো মুরাদনগরের ঘটনা নিয়ে একজন প্রাক্তন কূটনীতিবিদ, উনি ইতিমধ্যে অনেকগুলো পোস্ট করেছেন। সেই পোস্টের একটি পোস্টে উনি লিখেছেন, মুরাদনগর নিয়ে আবারও লিখতে হচ্ছে। বাংলাদেশে ধর্ষণ নতুন কিছু নয়, কিন্তু এমন জানোয়ারের মতো এত নিষ্ঠুর আচরণ আগে কখনো দেখিনি। জঙ্গি ইউনূস ও তার জঙ্গিরা কি বানিয়ে ফেলল দেশটাকে। আপনারা সবাই এই নারকীয় তাণ্ডব ইউরোপ আমেরিকার ঘরে ঘরে তুলে ধরুন প্লিজ। যে যেখানে পারেন একটু এগিয়ে আসুন। হায়ানাদের বিরুদ্ধে লড়তে হবে। এখন থেকে বিদেশিদের বলতে থাকুন, তোমরা যদি কিছু না বলো পরে কিছু বলতে পারবা না। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন যদি পৃথিবীর পরাশক্তিগুলো আমাদের সহায়তায় না আসে, তাহলে বাংলাদেশের মানুষ যদি তার দেশকে ফিরিয়ে আনার জন্য নতুন কিছু চিন্তা করে, তখন কিছু বলতে পারবে না। এদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করা দেশ। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। মহোদয়, আমার জন্ম 35 বছরের উপরে হয়ে যাবে। এরকম কলঙ্কিত দিন দেখতে পাইনি, কিন্তু ইউনূসের আমলে এই অবস্থা আমরা দেখেছি। শেখ হাসিনা হাজার গুণে ভালো ছিল, যেরকম একটি সত্য কথা। কিন্তু ডক্টর ইউনূসের এই আমলে বাংলাদেশকে একটি সাজানো গুছানো বাংলাদেশকে যে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, দ্বার প্রান্তে বলবো, একটির মধ্যে ধ্বংসপ্রাপ্ত, সেটাই বলবো। কিন্তু সেই সাথে যে কথাটা এখন আরো বলতে চাই, সেটা আপনারা জানেন যে এই মুরাদনগরের ঘটনার সাথে সাথে আরো একটি ঘটনা ঘটেছে। সেটা কোথায় ঘটলো? সেটা ঘটলো লালমনিরহাটে। তারাও হিন্দু, এবং নাপিত নরসুন্দর পিতা এবং পুত্রকে চুল কাটার পর টাকা না দেওয়ার জন্য অনর্থকী ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা তুলে তাদেরকে প্রথম মারা হয়, এবং তারপর তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, এবং সেই পুলিশও খুব মজা করে তাদেরকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। এখনো পর্যন্ত বোধহয় জামিন হয়নি। সেই ঘটনা আপনারা ইতিমধ্যে জানেন, এবং দয়া করে মতামত না বলে স্টেট ডিপার্টমেন্ট। মাহফুজ আলম, আপনাকে একটা কথা বলি, আপনি মনে হয় অনেক ভালো বুঝেন। আমি এখন লাইভ করছি, আমি তখন স্টেট ডিপার্টমেন্টে, এবং এটা শনিবার। এখানে স্টেট ডিপার্টমেন্ট কি বলছে সেই বিষয়টার জন্য আপনি স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যেতে পারেন, এবং সেখানে গিয়ে আপনি দেখতে পারেন তারা কি বলছে। আমার কথাগুলো আপনার যদি শুনতে অসুবিধা হয়, তাহলে দয়া করে আপনি আমার এই লাইভ থেকে চলে যেতে পারেন, এতে কোনোই অসুবিধা নেই। দয়া করে আমার মতামতই আমি বলবো, কারণ এই মতামতগুলো আমি তৈরি করি, আমি সব জায়গায় উপস্থিত থাকি এবং সেখান থেকে শুধু তৈরি করে নিয়ে আসি। অতএব আপনি আমাকে যে বিষয়টা নির্দেশ করবেন সেটা কম হবে না। তো ধন্যবাদ আজিম আলী, আপনাকে আপনার অধৈর্য হলে আপনি চলে যেতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এখানে
দ্বিতীয় ঘটনার কথা বললাম, অ্যারেস্ট অফ হিন্দু বার্বার্স ওভার ফলস ব্লাসফেমি ক্লেইম ইন লালমনিরহাট, এটা আপনি জানেন। তারপরের ঘটনা হলো যে ঢাকায় দুর্গা টেম্পল, খিলক্ষেতের দুর্গা টেম্পলকে ভেঙে দেওয়া হয়। এই তিনটি ঘটনা ঘটলো গত প্রায় ৩-৪ দিনের ভেতরে, যদি ভুল না করে থাকি। এই ৩-৪ দিনের ভেতরে এই তিনটি ঘটনা, আমি অহংকারী নই মাহফুজ আলম, আমি অহংকারের কথা বলছি না। আপনি আমাকে নির্দেশ করছেন আমি কি বলবো না বলবো, আমি আমার মতামত বলবো। অসংখ্য ধন্যবাদ মাহফুজ আলম, আপনি চলে গেলেই আমার জন্য ভালো হবে, কারণ আমি অহংকারী নেই। আমি আমার মতন, আমি যা নিয়ে আসছি বলার জন্য সেটা দয়া করে যদি শুনুন, আর আমাকে কি বলার জন্য জোর করবেন সেটা তো নয়। আমি আওয়ামী লীগের পক্ষে কাজ করি কি করি না সেটা বিষয় নয়। বিষয়টা হলো আমি বাংলাদেশের পক্ষে কাজ করি, বাংলাদেশের প্রতিটি মানুষের পক্ষে এবং আপনারও পক্ষে। কারণ যে মবের সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আপনাকেও আঘাত করবে, আপনার পরিবারকে আঘাত করবে। মাহফুজ আলমকে বলছি, আপনার পারিবারিক ভাবে আপনার হয় আপনার ভাই বোন পাড়া প্রতিবেশী দেখবেন কেউ না কেউ আক্রমণ হবে। ওদের কথাগুলো ধন্যবাদ আপনাকে, এবং আপনার জন্য বলছি যে আজকে উইকেন্ডে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং থাকে না, অতএব তারা কি বলছে সেটা তো আমারও জানা নেই, আপনারও জানা নেই। ধন্যবাদ আপনি আমি আমার মূল কথাগুলো বলতে চাচ্ছি, যে সেগুলো হয়তো বা আপনি শুনলে আর একটু ভালো লাগবে বা বুঝতে পারবেন যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো ঘটলো, যে অনেকগুলো ঘটনা ঘটে। তার ব্যাপারে গত ৩-৪-৫ দিনের যে ঘটনাগুলো ঘটলো সেটার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো তিনটি ঘটনাই যুক্ত হলো বাংলাদেশের নাগরিক, কিন্তু তারা হিন্দু। রেপ করা হলো, ভিডিও করা হলো এবং সেটাকে তুলে ধরা হলো সামাজিক মাধ্যমে। দুর্গা টেম্পল বলা হচ্ছে সরকারি জায়গায়। বাংলাদেশে বহু অন্যান্য ধর্মের বহু মন্দির, মসজিদ বা আরো অন্যান্য কিছু রয়েছে যেগুলো সরকারি জায়গায়। নিশ্চয়ই সরকারি জায়গার পুনরুদ্ধার করার জন্য একটা প্রসিডিউর আছে। সেই প্রসিডিউরটা সে মন্দির এবং মসজিদের যারা তদারকি করেন তাদেরকে নিয়ম মাফিক নোটিশ দেওয়া প্রয়োজন, এবং সেইটার ভেতরে যে দুর্গা টেম্পলের ভিতরে যে মূর্তিগুলো ছিল সেসবগুলো ধর্মপ্রাণ হিন্দু সমাজের তাদের খুব আত্মার সম্পর্ক ওদের সাথে, এবং সেসবগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা এবং লাইভে দেখানো, এটা কিন্তু তাদের অনেক কষ্ট দিয়েছে, মারাত্মক কষ্ট দিয়েছে। এটা কি বলা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত, এবং এর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানা হয়েছে। এবং সেই কথাটি আমি বলছি যে এই ধর্মীয় আঘাত যেহেতু আনা হয়েছে এই তিনটি বিষয়েই, এবং এটা নিয়ে এখন বিশ্বব্যাপী আপনাদের সকলের কাছে জানিয়ে রাখি যে আজকে এই মুহূর্তে জুনের 28 তারিখ আজকে নিউ ইয়র্ক সিটিতে লোকেশন ডাইভার্সিটি প্লাজা জ্যাকসন হাইটসে এক বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদের মধ্যে সামাজিক মাধ্যমে এটা তীব্র ঝড় উঠেছে এই ঘটনাগুলো পরস্পর ঘটে যাওয়ায়। মুরাদনগরের ঘটনায় ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বক্তব্য জানতে চাই, আমার শুধু এইটুকুই চাওয়া। এটা বলেছেন সিনিয়র সাংবাদিক, যে কানাডা প্রবাসী সিনিয়র সাংবাদিক স্বাগত আলী সাগর। তিনি তার সামাজিক মাধ্যমে এই কথা বলেছেন। তাদের বিশ্বব্যাপী সমস্ত বাঙালিদের মাঝে এই বিষয়গুলো ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ঘটনাগুলো দ্রুততম সময়ের ভিতরে ঘটে যাচ্ছে। কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগে, পটুয়াখালীর রাঙ্গাবালিতে ছাত্রলীগ নেতা কামাল গাজীর স্ত্রীকে তাদের বাড়িতে
এসে রাতের অন্ধকারে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানকার ভিডিও আমাকে পাঠানো হয়েছে। আমি ইচ্ছে করলে এই ভিডিওটা এখানে সম্প্রচার করতে পারতাম। কিন্তু সেই ভিডিওটা সম্প্রচার না করে যে কাজটা করছি, আপনাদের সাথে আমার মতামতটুকু শেয়ার করছি। সেটা হলো যে পটুয়াখালী জেলার রাঙ্গাবালিতে ছাত্রলীগ নেতা কামাল গাজীর স্ত্রীকে তাদের বাড়ি থেকে এভাবেই রাতের আঁধারে হাত পা তুলে বেঁধে নেওয়া হচ্ছে। ছাত্রলীগ নেতা কালাম গাজী 5ই অগস্ট পরবর্তীতে মামলা এবং হামলার কারণে বাড়িতে আজও পর্যন্ত ফিরতে পারেনি। আজিম আলী, আপনি কি আগামীতে সরকারের পদত্যাগ দেখেন কিনা? এটার সময় সাপেক্ষে বলা যাবে যে সরকারের পদত্যাগ, এই সরকার তো আসলে ইন্টারিম গভর্নমেন্ট, এবং ইন্টারিম গভর্নমেন্ট তারা বলছে, এটা কিন্তু সাংবিধানিক কোনো সরকার নয়। বাংলাদেশের সংবিধান অনুসারে এই সরকারের কোনো ধরনের অস্তিত্ব নেই। অতএব এই সরকারের উচিত ছিল 90 দিনের ভিতরেই নির্বাচন দিয়ে সরে পড়া, তাহলে হয়তোবা তাদের যে সরকার আসতো, নির্বাচিত সরকার, সেই সরকার তাদেরকে সেফ এক্সিট হয়তোবা দিতে পারতো। কিন্তু এই মুহূর্তে এটা পরবর্তী সরকারের উপর নির্ভর করবে, নির্বাচিত সরকারের উপর তারা কি করবে না করবে। আমি ফিরে আসি আমার আলাপে। পটুয়াখালীর রাঙ্গাবালির কথা বললাম। সেখানে যারা আমার সাথে কথা বলছিলেন তাদের সাথে যখন কথা আমি বলেছিলাম যে আপনারা গ্রামবাসীরা নেমে আসুন এবং গ্রামবাসীরা ধরুন যে এই অত্যাচার আপনারা সহ্য করবেন না, কিন্তু সেখান থেকে বলা হলো, সেই স্থানটুকু বলে দিচ্ছি, পটুয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলা মৌডুবি ইউনিয়নের 9 নং ওয়ার্ডে রাত বাংলাদেশ সময় রাত 1টা এই ঘটনা ঘটে। তারা সেখান থেকে আমাকে জানায় যে মানুষের ভেতরে এমন একটা ভয় ঢুকেছে যে কোনো প্রতিবাদ করলেই তার উপরেই বিপদ হবে। তার মাঝে প্রশাসন সম্পূর্ণ নিশ্চুপ, মানুষ বিপদে পড়লে কোথায় যাবে। এই যে অবস্থা বাংলাদেশের, মানুষের মনের ভিতরে একটা বিরাট ভয় ঢুকে গেছে, যে ভয় যে এই বাংলাদেশে এখন হিন্দুদের উপর অত্যাচার, রেপ, মন্দির ভাঙ্গা, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদের স্ত্রীকে উঠিয়ে নিয়ে যাওয়া পটুয়াখালী রাঙ্গাবালী থেকে, এই সকল এখন প্রতিদিনের ঘটনা। এবং মানুষের মনের ভিতরে তীব্র ভয় যে প্রতিবাদ করলেই তার উপর বিপদ হবে, কারণ প্রশাসন সম্পূর্ণ নিশ্চুপ। তারপরের কথা যেটা, দখলদার ইউনুস কালে সাংবাদিকতার এই গত 24 ঘন্টার আরেকটা কথা বলি, তুলে ধরি। একজন সাংবাদিক, আমার মনে হচ্ছে এটা 24 নামক কোন একটা টেলিভিশন, 24 চ্যানেল, কলিমুল্লাহ মুরাদনগর উলঙ্গা এবং বাংলাদেশ এবং মব কিং, এটা তো আমরা ইতিমধ্যে এটা নিয়ে আলাপ করলাম। দখলদার ইউনুস কালে সাংবাদিকতার কি নমুনা, সেটা আজকে দেখা গিয়েছে চ্যানেল 24। সেখানে একজন সাংবাদিক তার মাইক তুলে ধরেন, যারা আজকে দোলযাত্রায় ছিলেন, প্রশ্ন করেন। যিনি উত্তর দিচ্ছিলেন তিনি উত্তরে বলছিলেন যে তাদের যে দুরবস্থা তার কথা তুলে ধরাতেই সাংবাদিক আসলে সন্ত্রস্ত অবস্থায় সে সেখান থেকে মাইকটিকে সরাই নেয়। নট অনলি সে, এমনকি যিনি উপস্থাপনা করছিলেন তিনিও দ্রুততম সময়ে তার রিপোর্টারকে ধন্যবাদ দিয়ে সেই প্রসঙ্গ পাল্টিয়ে ফেলেন, অন্য কথায় চলে যান। অতএব বিষয়টা হলো, আজকে সাবেক সেনা অফিসারকে কুপানো হয়েছে, সেটা নিয়ে কিছু বলেন। এই ভিডিওটাও আমার কাছে আছে, আমাদের কাছে আছে, এবং এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের মানুষের নিরাপত্তাহীনতার ভিতর দিয়ে যাচ্ছে। এবং দখলদার ইউনুস কালে সাংবাদিকতা, যেখানে প্রশ্ন করার স্বাধীনতা নেই, জবাব শোনার নেই,
এই সাংবাদিক হিন্দু নারীকে লাইভ সম্প্রচারে মাইক্রোফোন ধরেছিল কেন? সম্ভবত সে আশা করেছিল নারীটি বলবে ইউনূস স্যারের অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা চমৎকার পরিবেশে পূজা পালন করছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটা ঘটলো সেটা ঘটলো তার বিপরীত। যেই মুহূর্তে নারীটি একটু ভিন্ন সুরে কথা বলা শুরু করলো, অর্থাৎ ইউনূস গংদের সাজানো চিত্রের বাইরে কোনো বাস্তবতা ফুটে উঠতে শুরু করলো, সঙ্গে সঙ্গে সেই সাংবাদিক তড়িঘড়ি করে মাইক টেনে নিল। এই ঘটনার সময় রিপোর্টার শুধু নয়, সঞ্চালকও ভয়ে কম্পমান ছিলেন। কেহই সাহস করে কথা চালিয়ে যেতে সাহস করেননি। এই হলো যদি হয় অবস্থা বাংলাদেশের।